पाकिस्तान शायद गिनीज बुक ऑफ वर्ल्ड रिकॉर्ड में आ जाए कि इसने एक रात में 40 लाख फौजियों की तादाद में इजाफा कर लिया है। और ये 40 लाख फौजी कौन से हैं? ये एक्स सर्विसमैन है। पाकिस्तान के अंदर एक सोसाइटी है जिसको कहते हैं एक्स सर्विसमैन सोसाइटी। ये वो फौजी हैं जो मुख्तलिफ औकात में अफवाज पाकिस्तान का हिस्सा रहे हैं और उसके बाद ये रिटायरमेंट की जिंदगी गुजार रहे हैं और अपने अपने घरों में, अपने अपने देहात में, अपने अपने गांव में। तो एक्स सर्विसमैन जो है उसके जो मेंबर्स हैं उनकी टोटल तादाद 40 लाख है। उन्होंने अपने तमाम मेंबर्स को कहा है कि फौरी तौर पर आपके पास अगर यूनिफॉर्म है तो उसको इस्त्री कर लें, अगर आपके पास कोई वेपन है तो उसको आप तेल लगा लें, उसको आप तैयार कर लें, और जो ही हमें अफवाज पाकिस्तान कहेगी तो हमने फौरी तौर पर महाज पे जाना है। तो ये ट्रेंड सिपाही हैं जो पाकिस्तान के मुख्तलिफ हिस्सों में इस वक्त जिंदगी गुजार रहे हैं और उन्होंने पाक फौज को यकीन दिलवा दिया है कि हम आपके साथ हैं, हमारे नाम लिख लें, फहरिस्तें हमारी हाजिर हैं, आपने बस एक आवाज देनी है। हम 40 लाख लोग अपनी फौज के साथ खड़े होकर लड़ेंगे और ये ट्रेंड लोग हैं। तो इस लिहाज से पाकिस्तान मेरा ख्याल है गिनीज बुक ऑफ वर्ल्ड रिकॉर्ड में आएगा जिसने एक रात में 40 लाख फौजियों की तादाद में इजाफा कर लिया है और ये सब लोग अपनी फौज के साथ खड़े हैं। तो इंडिया को इससे बड़ी शिकस्त का क्या सामना हो सकता है कि चाइनीज मिसाइल मिल गए, इनके मुकाबले में 40 लाख जो फौजी हैं ट्रेन वो खड़े हो गए पाक फौज। নিন, হাসবেন না কাঁদবেন এবার আপনারাই ঠিক করে নিন। এমনিতে ভারত আক্রমণ করতে পারে পেহেলগাঁও কাণ্ডের পর এই জঙ্গিবাদীগুলো একটাও কেউ ছাড় পাবে না, সেই আতঙ্কে পেট গুড়গুড় করছে। সেনাবাহিনীর অর্ধেক লোক রেজিগনেশন দিয়ে দিচ্ছে, মাস রেজিগনেশন পড়ছে। সেনাবাহিনীর যে প্রধান আসিম মুনির সে কোথায় গায়েব হয়ে গেছে তার কোনো খোঁজ খবর নেই। যত নেতা মন্ত্রী এই বড় বড় সিনিয়র অফিসাররা রয়েছে আর্মির সব নিজেদের পরিবারকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছে, বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নিজে তার শরীর খারাপ হয়ে গেছে আতঙ্কে, হসপিটালে ভর্তি আছে। আর সেই অবস্থায় পাকিস্তান মিডিয়া এই গল্প দিচ্ছে যে তারা নাকি এক রাতের মধ্যে 40 লক্ষ সেনা রিক্রুট করেছে। ওয়ার্ল্ড রেকর্ড, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম উঠবে। কারা উঠছে? কারা সেই সেনা? না ওই যেরকম তাদের এখন নতুন একটা ব্যাটা হয়েছে না বাংলাদেশ, তাদের মতোই সেই একই গল্প। ওই আমরা দেখেছিলাম যখন ইউনূস ক্ষমতায় এসেছিল, ঢাকার রাস্তায় বেশ কিছু হাঁপানি রোগী চলে এসেছিল, এসে বলছিল আমরা সব পুরনো সেনা, প্রাক্তন সেনা, এবং আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। তারপর যে কত 4 দিন পেরিয়ে গেল, কলকাতার ধারে কাছেও আসতে পারেনি। তো সেরকমই এখন পাকিস্তান মিডিয়া দাবি করছে পাকিস্তানের যারা প্রাক্তন সেনা আছে তারা হঠাৎ করে জেগে উঠেছে, তারা হঠাৎ করে চেগে উঠেছে। তারা বলছে তারা তাদের অস্ত্রতে তেল ফেল সব দিচ্ছে এবং এই যুদ্ধে ভারতবর্ষের বিরুদ্ধে তারা পাকিস্তানের সঙ্গে আছে, পাকিস্তান সেনার সঙ্গে আছে এবং এই যুদ্ধ তারা দেখে নেবে। ভালো কথা। পাকিস্তানের তো এমনিতে কত 5 লক্ষ না 6 লক্ষ সেনা আছে, তার সঙ্গে যদি আরো 40 লক্ষ অ্যাড হয়ে যায় মানে 46 লক্ষ সেনা। মনে হয় আমেরিকা, চীন, রাশিয়া এদেরও এত সেনা নেই। সুতরাং পাকিস্তানকে জয়ী ঘোষণা করে দেওয়া হোক, আর যুদ্ধ টুদ্ধের দরকার নেই, আর ওদের হাতে একটা চায়ের কাপ তুলে দেওয়া হোক, যেটা থেকে ওই অভিনন্দন আমাদের যিনি এয়ারফোর্সের ধরা পড়েছিলেন পাকিস্তানে, চেজ করে ওদেরকে মেরেছিলেন এবং তারপর দেশে ফেরত এসেছিলেন, যে কাপটায় চা খেয়েছিলেন সেই কাপটা পাকিস্তানের হাতে তুলে দেওয়া হোক। মানে একুবৃত্তির একটা লেভেল আছে আর সেই সমস্ত কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং সেই জন্যই এরা হচ্ছে পাকিস্তান। এদিকে মুখে এরকম বড় বড় বাতেলা ছাড়ছে, কিন্তু বাস্তব চিত্রটা কি? বাস্তব চিত্রটা হচ্ছে ভারত যে আক্রমণ করতে পারে সেই ভয়ে একদম আতঙ্কে গুটিয়ে রয়েছে। তাদের একজন মন্ত্রী আতাউল্লাহ সে পোস্ট করেছে যে 24 থেকে 36 ঘন্টায় ভারতের হামলার আশঙ্কা রয়েছে। কেন? কেননা গতকাল আপনারা জানেন যে আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কোন বৈঠক? যেখানে প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি ছিলেন, অজিত ডোভাল স্যার ছিলেন, মানে যিনি আমাদের এনএসএ, এছাড়াও আমাদের সেনা সর্বাধিনায়ক 3 বাহিনীর যিনি প্রধান সিডিএস তিনি ছিলেন এবং 3 বাহিনীর যারা প্রধান তারা ছিলেন। এবং সেই মিটিং এর পর একটা খবর মিডিয়াতে চলে আসে যে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সেনাকে যে তোমরা যেভাবে এগোতে চাও এগো, আপনাদের উপর পূর্ণ আস্থা আমাদের রয়েছে এবং আপনারা যেভাবে এই পেহেলগাঁও কাণ্ডের বদলা নিতে চান আপনারা সেই অনুযায়ী এক্সিকিউট করুন। পুরো খোলা ছুট দেওয়া আছে, পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। আর তারপরই গতকাল রাত্রে আতঙ্কিত একজন পাকিস্তানি মন্ত্রীর এই পোস্ট ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে অ্যাটাক করে দিতে পারে। তো আক্রমণ করলে কি হয়েছে? তোমাদের 46 লাখ সেনা আছে, 40 লাখ প্রাক্তন সেনা চলে এসছে, তোমরা তো একদম ড্যাং ড্যাং করে জিতবে। 40 লাখ সেনা যদি হাঁটতে শুরু করে তো হেঁটে মারিয়ে ভারতবর্ষকে একদম শেষ করে দিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে যাবে। চীন অব্দি দখল করে নেবে, আমেরিকা অব্দি দখল করে নেবে। তাহলে তো ভয় পাওয়ার কি আছে? আসলে বাস্তব চিত্রটা অন্য। পাকিস্তান খুব ভালো করে জানে যে বাঁদরামি ইতরামি এতদিন যা খুশি করেছে, জঙ্গিবাদ করেছে, ভারত বারবার মানা করেছে যে করো না,
তোমরা তোমাদের সীমানায় যা খুশি করছো করো, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে শ্রেষ্ঠ শক্তি হওয়ার দিকে এগোচ্ছে, ভারতবর্ষকে ডিস্টার্ব করতে এসো না। কিন্তু ভিখিরির জাত, কাঙাল, ভারতবর্ষকে ডিস্টার্ব করব, সেখানে সন্ত্রাসবাদ তৈরি করব, আর সেই জন্য এই সন্ত্রাসবাদ যেসব দেশ সমর্থন করে তাদের কাছ থেকে ফান্ডিং পাবো, সেই সব সংস্থা থেকে ফান্ডিং আসবে। এই হচ্ছে পাকিস্তানের মডেল, আর সেই জিনিসই কন্টিনিউ হচ্ছে। কিন্তু এবার তার শেষ দেখার সময় হয়ে এসছে। শুধুমাত্র এইটাই নয়, আরেকটা আপনাদের মজার জিনিস দেখায়। ইন্ডিয়া পাকিস্তান সীমান্ত ঘেঁষা পোস্ট ছাড়ছে পাক সেনা, তুলে নিচ্ছে পতাকাও, প্রত্যাঘাতের ঘোষণা, সময়ের অপেক্ষা। দেখুন, যেটা হয়েছে যে ওই পেহেলগাঁও কাণ্ডের পর ভারতীয় সেনা কিন্তু হাই অ্যালার্টে আছে, এবং ওই পশ্চিম প্রান্তের যে আমাদের বর্ডার রয়েছে, অর্থাৎ কাশ্মীর থেকে শুরু করে কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, সব জায়গাটায় কিন্তু তারা সেনা মোতায়েন করে রাখে দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনী কিন্তু হাই অ্যালার্টে আছে। শুধুমাত্র তাই নয়, আমাদের দেশের তরফ থেকে জানানো হয়েছে, সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সেনা নিয়ে কোনো পোস্ট করা যাবে না, তাদের অ্যাক্টিভিটি নিয়ে কোনো পোস্ট করা যাবে না, তাতে আমাদের শত্রুপক্ষ অ্যালার্ট হয়ে যাবে। সুতরাং সেই জায়গাটায় আমরা রেস্ট্রিক্টেড থাকবো, আমরা সেটাও আছি। কিন্তু রাজস্থানে যে ড্রিল হচ্ছে এই ঘোষণার আগেই সেটা সামনে চলে এসছে। আর তারপরই পাকিস্তান যেটা করেছে, এত কিছু করার পরেও মানে বাঁদরামি আনলিমিটেড করতে তো এরা পছন্দ করে না। প্রমাণে যে সিজ ফায়ার আছে সেটাকে লঙ্ঘন করা হচ্ছে, অর্থাৎ একটা চুক্তি আছে যে আমরা দুই দেশেরই তো এখানে বর্ডার রয়েছে, এখানে দু দেশেরই সেনা মোতায়েন রয়েছে, তোমরাও আমাদের গুলি করবে না, আমরাও তোমাদের গুলি করব না। কিন্তু আজকে নিয়ে টানা 6 দিন তারা কিন্তু ক্রমাগত গুলি করছে। আর ভারত কিন্তু এখনো অ্যাটাক করেনি, প্রত্যাঘাত করেনি, পাকিস্তানে ঢুকে পাকিস্তানকে এখনো মারেনি। যখনই ওই গুলি চলছে না, ভারতীয় সেনারাও তার পাল্টা জবাব দিচ্ছে। আর গতকাল রাত্রে একটু ওরা বেশি বাড়াবাড়ি করেছিল, আরেকটু বেশি জোরটা বাড়িয়েছিল ভারতীয় সেনা নিজের সীমানা থেকেই, ছোট্ট করে শুধু একটু নিজেদের জোরটা দেখিয়েছিল। আর সেটাতেই সীমান্ত ঘেঁষা পাকিস্তানি যেসব চৌকিগুলো রয়েছে, সেই চৌকি থেকে পাকিস্তান সেনারা পালিয়ে যাচ্ছে। এমনকি সেখানে পাকিস্তানের যে পতাকা লাগানো আছে, যেটা তাদের দেশ, সেই জায়গাগুলো পাকিস্তানের পতাকা খুলে নিয়েও চলে যাচ্ছে। এই হচ্ছে পাকিস্তান সেনার অবস্থা। আসলে খুব ভালো করেই জানে, তাদের আগের যে সেনাপ্রধান ছিল সে তো বলেই দিয়েছিল যে ভারত যদি ফুল ফ্লেজের যুদ্ধ করে আমাদের সঙ্গে, আমাদের যা রসদ ফসদ রয়েছে আমরা ম্যাক্সিমাম 3 দিন আটকাতে পারবো, তারপর আর পাকিস্তান থাকবে না। আর এখন পাকিস্তানের যে আরো অবস্থা হয়েছে, তাদের যে অর্থনৈতিক অবস্থা হয়েছে, যেভাবে ঋণের দায়ে ডুবে আছে, যেভাবে ভারত শুধু এই সিন্ধু জলবন্টন চুক্তিটাকে স্থগিত করে দিয়েছে, একদিকে জল ছাড়ছে একদিকে জল আটকে দিচ্ছে, তাতে একদিকে খরা একদিকে বন্যা হয়ে গেছে, এই যে পরিস্থিতি হয়ে গেছে, তাতে পাকিস্তানের অবস্থা আরো হাঁসফাঁস। তাহলে সেনারা খুব ভালো করে বুঝছে যে ওই 3 দিনও বোধহয় আমরা টিকবো না, 3টে বেলা টিকবো কিনা সন্দেহ আছে। আর সেই জন্য মৃত্যু নিশ্চিত বুঝে সব মাস রেজিগনেশন দিতে শুরু করে দিয়েছে। আর সেখানে পাকিস্তান মিডিয়া গল্প ছড়াচ্ছে তাদের নাকি প্রাক্তন সেনা যারা আছে সেই 40 লাখ সেনা একদিনে তারা রিক্রুট করে ফেলেছে, এবং এবং সেটা ওয়ার্ল্ড রেকর্ড, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেটার নাম উঠবে। বব্বাজিতে নাম উঠতে পারে, অন্য কিছুতে পাকিস্তানের নাম উঠবে না। আরেকটা জিনিস দেখুন, এদিকে প্রথম থেকেই পাকিস্তান তো হুমকি দিচ্ছিল, যখনই পেহেলগাঁও কাণ্ড হয়েছে এবং ভারতবর্ষ পরিষ্কারভাবে বলে দিয়েছে এর পিছনে পাকিস্তান আছে, এবং তারপর পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক কাটল করেছে। যারা এখানে পাক কূটনীতিবিদ ছিল তাদেরকে বলেছে তোমরা দেশে চলে যাও, ওই ওয়াগা বর্ডার যে রয়েছে সেইখানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আটারি বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো তোমাদের সঙ্গে ট্রান্সপোর্ট হবে না, কোনো বিজনেস হবে না, সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। পাকিস্তান তখন থেকেই হুমকি দিয়ে আসছে যে আমাদের হাতে কিন্তু পরমাণু অস্ত্র আছে, এবং সেই পরমাণু অস্ত্রর 130টা মিসাইল ভারতবর্ষের দিকে তাক করে রাখা আছে। ভারতবর্ষ যদি কোনো রকম এরকম কিছু করে, আমরা ভারতবর্ষকে কিন্তু পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেবো। হুমকিগুলো শুনছিলাম, এবং সেই জায়গা থেকে আমি একটাই প্রতিবেদন বলেছিলাম যে একজন প্রাক্তন সেনানী যিনি বলছিলেন ভারতের পারমাণবিক যে অস্ত্র আছে তার একটা সেগমেন্টের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি একটা কথাই শুধু বলেছিলেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো যদি 1 ইঞ্চি মুভ করে না, ভারতবর্ষে সেটা অ্যালার্ট হয়ে যাবে, এই সিস্টেম ভারতবর্ষের আছে। এবং শুধুমাত্র তাই নয়, আরেকটা প্রতিবেদনেও আপনাদের জানিয়েছিলাম যে এফবিআই তারা কিন্তু ঘুরপথে এই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো কোথায় কি আছে তার সমস্ত ব্লুপ্রিন্ট ভারতকে দিয়ে দিয়েছে। এবং তার ফলে যদি অনেকেই ভয় করছিলেন যে পাকিস্তান যেরকম দেশ, ওরা তো কোনো কিছুর নিয়ম টিয়ম মানে না, সুতরাং প্রথমেই এই অ্যাটম বোমাগুলো ছেড়ে দিল, পারমাণবিক অস্ত্রগুলো ছুড়ে দিল, আমাদের তো বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে কি হবে? তো সেই জায়গা থেকে যে যে খবরটা আসছিল যে এরা যদি একটু মুভমেন্ট করে যে আমরা পারমাণবিক মিসাইল ছাড়বো টারবো, ভারতবর্ষের যা সিস্টেম আছে ওদের আর ওই মিসাইল ছাড়তে হবে না, ওদের নিজেদের দেশেই সেই মিসাইলগুলো ধ্বংস হয়ে যাবে। সেই ক্ষমতা ভারতের আছে, এবং সেই জন্য ভারতকে কোনো পারমাণবিক যুদ্ধ করতে হবে না। ভারতের ওই অগ্নি 5 যে মিসাইল আছে সেটাই এই সমস্ত কাজ করে দিতে পারবে। 5,500 কিলোমিটার রেঞ্জ রয়েছে। তো যাই হোক,
সেই যে হুমকি দিচ্ছিল যে ভারতকে পারমাণবিক অস্ত্র দিয়ে উড়িয়ে দেবো, আমাদের হাতে পারমাণবিক বোমা আছে, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘদিন আগে বলে দিয়েছিলেন, 2019 সালে রাজস্থানে গিয়ে বলে দিয়েছিলেন যে পাকিস্তানের ওই হুমকিতে আমরা ভয় পাই না। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তো আমাদের কাছে কি আছে? চকলেট বোমা দিওয়ালিতে ফাটাবার জন্য আমরা রেখে দিয়েছি। অর্থাৎ আমাদের হাতেও যে পারমাণবিক অস্ত্র আছে এবং সেটা অনেক বেশি টেম্পো রাখে, সেটা খুব ভালো করে পাকিস্তান জানে। তাই এখন সুর নরম হয়ে গেছে। পাকিস্তানের পারমাণবিক হুমকি থেকে সরে আসা ভারতের কঠোর অবস্থান। এখন পাকিস্তান কি বলছে? যে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও আমরা যুদ্ধে প্রয়োগ করব না। আমাদের উপর যদি প্রয়োগ হয় তখন আমরা প্রয়োগ করব। যেটা পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর কাছে একটা লিখিত বয়ান। আমি বলেছিলাম না যে পাকিস্তান এসব মুখে বড় বড় ফুটানি দিচ্ছে, পারমাণবিক অস্ত্র চার্জ হওয়া মানে ভারতবর্ষের উপর চার্জ করেছে। ধরলাম ভারতের ক্ষতি হবে। কিন্তু ওই যে রেডিয়েশনটা হবে সেটা সামগ্রিক বিশ্বের জন্য ক্ষতি। ফলে কোনো দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে আর বাকিরা চুপ করে বসে থাকবে তাই নয়। আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে হবে। আর সেটাই কিন্তু পাকিস্তানকে করতে হয়েছে। অত সহজ নয়। রাশিয়ার হাতেও তো পারমাণবিক অস্ত্র রয়েছে। ইউক্রেনের সঙ্গে কতদিন ধরে যুদ্ধ চলছে। চাইলেও রাশিয়া মাঝে মাঝে হুমকি দেয় যে আমরা দেবো। কিন্তু রাশিয়া কি এখনো চার্জ করতে পেরেছে? সুতরাং পারমাণবিক অস্ত্র চার্জ করা অতটাও সহজ জিনিস নয়। আর সেইটা পাকিস্তান খুব ভালোভাবেই বুঝতে পারছে, তাদের অওকাতটা ধরা পড়ে যাচ্ছে। আর সেই জন্য এখন বলছে যে না, আমরা নিজে থেকে চার্জ করব না, আমাদের উপর চার্জ হলে তখন আমরা চার্জ করব। আর ভারতকে পাকিস্তানকে যদি ফিনিশ করতে হয়, কোনো পারমাণবিক যুদ্ধে যেতে হবে না, বাকি যা জিনিস রয়েছে তাতেই হয়ে যাবে। ইনফ্যাক্ট ভারতকে হয়তো যুদ্ধেই যেতে হবে না, যুদ্ধে না গিয়েও পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়া সম্ভব। আর সেই নিয়ে অনেক কিছু প্ল্যানিং চলছে, যদিও এগুলো সেন্সিটিভ ইনফরমেশন, এখন আমি সামনে নিয়ে আসবো না। যদি হয় তখন অবশ্যই করে দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে পাকিস্তান কেন ভয়ে কুঁকড়ে আছে। আর এদিকে আরো একটা মজার জিনিস হয়েছে, কি বলুন তো? সেটা হচ্ছে নওয়াজ শরীফ, মানে এই যে শাহবাজ শরীফ, পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, তার দাদা নওয়াজ শরীফ, এও আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। তো এখন প্রধানমন্ত্রী নয়, ভাইকেই প্রধানমন্ত্রী করে রেখে দিয়েছে, কিন্তু একে পাকিস্তানের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলা হয়। কেননা যতই শাহবাজ শরীফ মুখ হোক, পিছন থেকে পাকিস্তানটাকে চালাচ্ছে নওয়াজ শরীফই। কেন ও সামনে এসে প্রধানমন্ত্রী হয়নি? কেননা এই শাহবাজ শরীফের দল সে তো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এতদিন যাদের সঙ্গে শত্রুতা ছিল, সেই বেনজির ভুট্টো দলের সঙ্গে জোট করে সরকার চালাতে হচ্ছে। মানে ওই অনেকটা আমাদের এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এক খাতার তলায় যেরকম চলে এসছে ইন্ডি জোটের নামে, এরকম পাকিস্তানেও একই জিনিস হয়েছে। তো সেখানে এই নওয়াজ শরীফ, সে তো এই বেনজির ভুট্টোর একদম প্রতিদ্বন্দ্বী ছিল এক সময়। দুজনের মধ্যে খুব রাজনৈতিক লড়াই হতো। দুজনে একসঙ্গে চলে এলে সেখানে তো মুশকিল হয়ে যাবে। তো সেই জোটটাই হবে না, বা জোট হলেও আগামী দিনে আর তারা ভোট পাবে না। বলবে তোমরা তো একই হয়ে গেছো, তাহলে আর কিসের জন্য ভোট দেবো, বিপক্ষে ভোটটা চলে যাবে। তো এইসব ইকুয়েশন থেকে নওয়াজ শরীফ প্রাইম মিনিস্টার হয়নি, কিন্তু পিছন থেকে পাকিস্তানটা চালাই এই নওয়াজ শরীফ। শেহবাজ শরীফ শুধুমাত্র মুখ, এটা একটা থিওরি, এবার সত্যি মিথ্যা সেটা পাকিস্তানি বলতে পারবে। যাই হোক, সেই নওয়াজ শরীফ খুব ভালো করে জানে, যেহেতু দীর্ঘদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, যে ভারতবর্ষের কি সামরিক শক্তি রয়েছে। এবং তার থেকেও বড় কথা, গত 11 বছরে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, তারপর থেকে ভারতীয় সেনার শক্তি ঠিক কতখানি বৃদ্ধি হয়েছে। এবং সত্যিই যদি ভারতবর্ষ প্রত্যাঘাত করে, তাহলে তাহলে কিন্তু পাকিস্তানের আর কোনো বাঁচার জায়গা নেই। এবার পাকিস্তানের বাঁচার জায়গা কোথায় রয়েছে? একটাই জায়গা রয়েছে, যে ভারত আগে থেকে অ্যাটাক করেছে। তখন তারা বিশ্বের বিভিন্ন দেশের কাছে গিয়ে পায়ে পড়বে যে দেখো, আমরা তো খুব শান্তিকামী দেশ, ভারত আমাদের অ্যাটাক করেছে, বাঁচার অধিকার সবাই আছে, আমাদের তোমরা রক্ষা করো, এই ন্যাকামিটা করতে পারবে। কিন্তু পাকিস্তান যদি আগের মতো একটাও ভুল করে, অর্থাৎ ওই যেরকম কার্গিল যুদ্ধে হয়েছিল, বা 1971, 1965, এই ধরনের কোনো রকম কিছু করে, সেখানে ভারতবর্ষ বলবে যে দেখো ভাই, আমাদের মধ্যে ঢুকেছে তাই আমরা ওদেরকে মারছি, আর কোনো রকম কোনো ব্যাপার নেই। যদিও সেটাই হবে, কেননা পেহেলগাঁওয়ে তো তোমরা টেররিস্ট গুলোকে ঢুকিয়েছো, এই টেররিস্ট গুলো টিআরএফ কাদের ফান্ডেড? পাকিস্তানের ফান্ডেড। সেটাই ভারত কূটনৈতিকভাবে প্রুফ করছে, এবং তারপর জাতিসংঘ থেকেও, ইউনাইটেড নেশনস থেকেও সেই থিওরি কিন্তু পাস করিয়ে নিয়েছে। যদিও টিআরএফটাকে এখনই এটার সঙ্গে যুক্ত আছে, এই জায়গাটা পাকিস্তান বয়ানে আনতে দেয়নি। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা যে কাজটা করছে, খুব তাড়াতাড়ি সেই রিপোর্টটা জমা পড়ে যাবে। তার ফলে প্রমাণিত হয়ে যাবে যে পাকিস্তানি এই সন্ত্রাসবাদটা করেছে, আর ভারত সেই ইস্যুতে ঢুকেই মারবে। একদম ক্লিয়ার প্ল্যানিং, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। কিন্তু নওয়াজ শরীফ এখন শাহবাজ শরীফকে বলছে যে তোমরা আর নিজে থেকে কোনো প্রভোকেশনে যেও না, তোমরা যুদ্ধে যেও না। যদি তোমরা যুদ্ধে যাও, আর কোনো বাঁচার জায়গা নেই। তো এই হচ্ছে পাকিস্তানের হাল, এই হচ্ছে পাকিস্তানের অকাত, এই হচ্ছে পাকিস্তানের সিচুয়েশন। আর সেই জায়গা থেকে পাকিস্তানি মিডিয়া বড় বড় বারফাট্টাই করে যাচ্ছে কি না, তারা নাকি
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছে। এক রাত্রের মধ্যে 40 লক্ষ সেনা, তারা আবার প্রাক্তনী, অলরেডি ট্রেন্ড, তাদের হাতে অস্ত্র আছে, সেগুলোকে তেল ফেল দিয়ে তারা ময়দানে নামছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। আসুক, নামুক, দেখি কত ক্ষমতা আছে। 40 লক্ষ কেন, পাকিস্তানের সমস্ত লোককেও যদি এই যুদ্ধে নামিয়ে দেয় না, এই যুদ্ধে আটকাতে পারবে না। তার কারণ হচ্ছে ভারত লড়ছে সত্যের জন্য, ন্যায়ের জন্য, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আর পাকিস্তান সন্ত্রাসবাদের জনক, সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান, তারা সন্ত্রাসবাদকে বাঁচানোর জন্য এবং সেটাকে আরো বৃদ্ধি করার জন্য লড়ছে। সুতরাং যুদ্ধটা ন্যায় আর অন্যায়ের, আর এই ন্যায় আর অন্যায়ের ধর্মযুদ্ধে সবসময় ন্যায় জিতে এসছে, সত্যের পক্ষেই জয়টা হয়েছে। তাই পাকিস্তান এবার বুঝবে কত ধানে কত চাল। কি বলবেন পাকিস্তানি মিডিয়ার এই বারফট্টাই নিয়ে? একদিকে বারফট্টাই আর অন্যদিকে পুরো পাকিস্তানের অবস্থা শুকিয়ে কাঠ, এই সিচুয়েশন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।